ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। করোনার মধ্যে এই প্যান্ডেমিক সময় তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান গ্রহণ করছো। তোমাদের সামনে পরীক্ষা, তাই আমরা দ্বিতীয় বর্ষের ক্লাস কিছুটা হলেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা শুরু করবো সেল ডিভিশন দিয়ে, অর্থাৎ কোষ বিভাজন দিয়ে। জীবের সৃষ্টি হয় কোষ থেকে, উদ্ভিদ হোক প্রাণী হোক, উদ্ভিদ সৃষ্টিটা কোষ থেকে। আর কোষের যদি বিভাজন নাই হয়, তাহলে কোষের যদি বিভাজন নাই হয়, তাহলে দৈহিক গঠনও বৃদ্ধি পাবে না, পাশাপাশি উদ্ভিদে অথবা প্রাণীর বংশবৃদ্ধিও ঘটবে না। অর্থাৎ একসময় যেটা মনে করা হতো যে কোষ থেকে কোষের সৃষ্টি, এটা ফিশারও বলেছে কোষ থেকে কোষের সৃষ্টি, এবং পরবর্তীতে ওয়াল্টার ফ্লেমিং সেও দাবি করল যে সামুদ্রিক স্যালামান্ডারের কোষ বিভাজন পর্যবেক্ষণকে উনিও যেটা বলতে চাচ্ছে। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোষ বিভাজন হয় এবং কোষের নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম বিভাজনের মাধ্যমে কোষের দৈহিক অঙ্গ বৃদ্ধি পায় এবং পাশাপাশি এর বংশ বৃদ্ধি পায়, সেটি হচ্ছে কোষ বিভাজন। অর্থাৎ সমস্ত জীব, ছোট্ট গাছ প্রথমে রুট থেকে আস্তে আস্তে সেল ডিভিশন হয়, এর থেকে রুট থেকে সেল ডিভিশন হবে, পাশাপাশি কাণ্ডের সেল ডিভিশন হবে, পাতার সেল ডিভিশন হবে, ফুল ফলের সেল ডিভিশন হয়, এবার পর্যায়ক্রমে সেল ডিভিশন হতে হতে তার আকারেও বৃদ্ধি পাবে। অর্থাৎ এই যে জীবজগৎ গড়ে উঠেছে, এটা উদ্ভিদ হোক আর প্রাণী হোক, তাদের মধ্যে সেল ডিভিশন হতে হবে, তাহলে তাদের আকারে যত পরিবর্তন ঘটবে, পাশাপাশি বংশগত ঘটবে, অর্থাৎ এদের বংশবৃদ্ধি অর্থাৎ বংশধারাও বজায় থাকবে। একইভাবে বলা যায় উদ্ভিদের যে বিবর্তন, ডারউইন যে বিবর্তনের কথাগুলো বলেছে, এখানেও কিন্তু সেল ডিভিশনের ভূমিকা আছে। সেল ডিভিশন না হলে এই বিবর্তন হতো না। একইভাবে উদ্ভিদের, একই প্রজাতির উদ্ভিদের ব্যাপক ভেরিয়েশন বা বিন্যাস হতো না, কিংবা মানুষের এত ভেরিয়েশন বা মানুষের এত রেসের সৃষ্টি হতো না। অর্থাৎ সেল ডিভিশনের কারণেই এই বিভিন্ন ধরনের সেল ডিভিশন রয়েছে, এবং সেল ডিভিশনের প্রক্রিয়াগুলি একে ধাপে ধাপে দেখা যাচ্ছে, এবং এই সেল ডিভিশনের প্রক্রিয়ার কারণেই উদ্ভিদের জীবজগতের এর ব্যাপক বিন্যাস এবং বংশবৃদ্ধি ঘটেছে। সাধারণত আমরা 3 ধরনের সেল ডিভিশন দেখি। অ্যামাইটোসিস, সেল ডিভিশন ও মাইটোসিস। মিয়োসিস। তাহলে সেল ডিভিশনের 3 প্রকারের সেল ডিভিশন আমরা দেখি। এর মধ্যে হচ্ছে অ্যামাইটোসিস সেল ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন এবং মিয়োসিস সেল ডিভিশন। অ্যামাইটোসিস সেল ডিভিশন নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করি। অ্যামাইটোসিস আরেকটা হচ্ছে প্রত্যক্ষ সেল ডিভিশন। অর্থাৎ এই সেল ডিভিশনগুলি সাধারণত নিম্নশ্রেণীর উদ্ভিদ, অর্থাৎ নিম্নশ্রেণীর উদ্ভিদ বা প্রাণীতে দেখা যায়। সেটা সাধারণত প্রোক্যারিওটিক উদ্ভিদ বা এককোষী জীবের ক্ষেত্রে এই ধরনের দেখা যায়। দেখা যায় আমরা দেখি নীলাভ, সবুজ শৈবাল করবে। অর্থাৎ এককোষী প্রোক্যারিওটিক উদ্ভিদের ক্ষেত্রে আমরা নীলাভ, সবুজ শৈবাল, এদের ক্ষেত্রে আমরা অ্যামাইটোসিস সেল ডিভিশন বা প্রত্যক্ষ সেল ডিভিশনটা আমরা দেখি। এই প্রক্রিয়া কোনো ধরনের জটিল কিছু হয় না, অর্থাৎ এখানে জটিল প্রক্রিয়া ছাড়া সরাসরি সেলটা ডিভিশন হচ্ছে। সেল ডিভিশন হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য কথা বলা দরকার, সেটা হচ্ছে দুইটা টার্ম মনে রাখতে হবে। একটা হচ্ছে মাদার কোষ বা মাদার সেল বা মাতৃকোষ, আর হচ্ছে অপত্য কোষ। তাহলে মাদার কোষের সেল ডিভিশন থেকেই অপত্য কোষ বা ডটার সেলের সৃষ্টি হয়। অর্থাৎ যে কোষের সেল ডিভিশনের মাধ্যমে হুবহু
পরপর 2টি বা 3টি বা 4টি কোষের সৃষ্টি হবে, সেগুলিকে বলা হবে ডটার সেল। ডটার সেলটা কোথেকে আসবে? মাদার সেল থেকে। এবার আমরা একটু দেখি যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাত্র কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই সরাসরি দুটি অপত্য কোষের সৃষ্টি করবে। অর্থাৎ যেখানে কোনো রকম স্টেজ ছাড়া, কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এবং প্লাজমের অর্থাৎ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভক্তির মাধ্যমে দুটি অপত্য কোষের সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো অ্যামাইটোসিস, সেল ডিভিশন। প্রথমে আমরা একটা কোষের মধ্যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমটা দেখি। এখানে ধাপে ধাপে আস্তে আস্তে যে জিনিসটা হবে, আস্তে ধীরে ধীরে যখন সেল ডিভিশন প্রক্রিয়াটা শুরু হবে তখন যেটা হবে, অর্থাৎ ভিতরে নিউক্লিয়াসটা অনেকটা ডাম্বেল শেপ আকৃতি ধারণ করে পরবর্তী ধাপে সাইটোপ্লাজমটাও পাশাপাশি বিভক্ত হতে শুরু করবে। নিউক্লিয়াসটা পাশাপাশি বিভক্ত হয়ে দুই পাশে দুই মেরুর দিকে সরে যাবে। সাইটোপ্লাজমটা বিভক্ত তার মধ্য বরাবর পাশাপাশি এমনভাবে ভাগ হতে শুরু করবে, একটা পর্যায়ে এটা সরাসরি বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ সাইটোপ্লাজমটা আলাদা হয়ে যাবে। পাশাপাশি প্রথমে নিউক্লিয়াসটা আলাদা হয়ে সাইটোপ্লাজমের মধ্যে ঢুকে পড়ল। ঠিক একইভাবে আরেকটা নিউক্লিয়াস যখন আরেকটা বিভক্তি থেকে আরেকটা সাইটোপ্লাজমের ভিতরে ঢুকে পড়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে। এটাই হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াটা আমরা একটু ধাপে দেখি। বিভাজনের শুরুতে নিউক্লিয়াসটা ধীরে ধীরে লম্বা হতে শুরু করে, তারপরে দুটো প্রান্ত মোটা হয় এবং সরু মাঝখানটা সরু হয়ে যায়। মাঝে সরু অংশ যেমন ডাম্বেলের আকৃতি, তোমার ডাম্বেল শেপ দেখো, ডাম্বেলের আকৃতি হয়ে যায়। তারপরে মাঝে সরু অংশ আরও সরু হয়ে দুইটা খন্ড আলাদা হয়ে ভাগ হয়ে যাবে, এবং দুইটা খন্ড হয়ে ভাগ হয়ে গিয়ে দুইটা সাইটোপ্লাজম একটা নিউক্লিয়াস বিভক্তির থেকে একটা নিউক্লিয়াসের দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি হবে, একটা সাইটোপ্লাজমের মধ্যে ঢুকে যাবে এবং পরবর্তীতে আরেকটা নিউক্লিয়াস বিভক্তি থেকে যে নিউক্লিয়াসটা যেটা আরেকটা সাইটোপ্লাজমের ভিতর ঢুকে গিয়ে দুইটা আলাদা অপত্য কোষের সৃষ্টি করবে। সাইটোপ্লাজমটা দুভাগ হয়ে গিয়ে আলাদা দুটি নিউক্লিয়াস দুইটা সাইটোপ্লাজমের ভিতরে প্রবেশ করবে এবং এই কোষের কোনো দশা নাই, কোনো স্টেটমেন্ট, যার জন্য এটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন বা সরাসরি কোষ বিভাজন। তাহলে আমরা আগেই বলেছি সাধারণত নীলাভ, সবুজ শৈবাল, ইস্ট, অ্যামিবা ইত্যাদি এককোষী জীব বা প্রাণীতে এটা দেখা যায়। এবং এটা কেন হচ্ছে, এই প্রক্রিয়া থেকে এই জটিল সরল প্রক্রিয়া থেকে জটিল কোষ বিভাজনগুলি আস্তে ধাপে ধাপে সৃষ্টি হয়ে যাবে। কোনো কোনো জীবের সংখ্যা বৃদ্ধি ক্ষেত্রে অ্যামাইটোসিসের একটা ভূমিকা আছে। তাহলে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনটা দেখলাম। এরপরে চলে আসছে দ্বিতীয় নম্বর, একটা মাইটোসিস কোষ বিভাজন। এই প্রক্রিয়াটা আগেরবার যেটা মাইটোসিস প্রক্রিয়াটা আমরা দেখলাম, সেই প্রক্রিয়াতে কম বেশি জটিল এবং বিভিন্ন ধাপে ধাপে এই কাজটা হবে, বিভিন্ন স্টেজ পরিলক্ষিত হবে এখানে। এবং এখানে সাইটোকাইন, এখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আলাদা বিভাজন দেখা যাবে, প্রত্যেকে বিভাজিত এবং দুইবার
তাহলে এইটার ডেফিনিশনটা আমরা একটু দেখি যে জটিল ধারাবাহিক প্রক্রিয়া জীবের মাতৃকোষ পর্যায়ক্রমে নিউক্লিওসাইটোপ্লাজম মাত্র একবার এবং বিভাজনের মাধ্যমে সমান সংখ্যক ক্রোমোজোম সমগুণ সদৃঢ় সমাবৃত অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। অর্থাৎ এরা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার করে ভাগ হয়ে যাবে। এই প্রক্রিয়াটার একটা বিশেষ নাম হচ্ছে নিউক্লিয়াস বিভাজন। তাহলে প্রথম দিকের নাম ছিল নিউক্লিয়াস বিভাজন, অর্থাৎ এখানে ধারণা করা নিউক্লিয়াস বিভাজনটাই মুখ্য, কিন্তু অনেক ক্ষেত্রে মাইটোসিসের ব্যাপক অর্থে কোষের অন্যান্য বিভাজনকে ব্যবহার করার জন্য এই পুরোটার নাম হয়েছে মাইটোটিক কোষ বিভাজন। এখানে নিউক্লিয়াসের বিভাজন নিউক্লিয়াসের বিভাজনকে বলা হবে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হবে বলা হবে সাইটোকাইনেসিস। তাহলে এইখানে এই জিনিসটা উল্লেখ করার বিষয়টা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং এটাকে নাম দিয়েছে মাইটোসিস, যদিও স্লাইকার এর নাম দিয়েছিলেন সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস বিভাজন দেখতে পেলে এবার নাম দেন ক্যারিওকাইনেসিস। উনি নিউক্লিয়াসের ব্যাপারটা মুখ্য করে দেখেছিলেন, স্লাইকার নাম দেন এই বিভাজনকে ক্যারিওকাইনেসিস, কিন্তু ওয়াল্টার ফ্লেমিং পদ্ধতিটার নাম দেন মাইটোসিস ডিভিশন। তাহলে এর বৈশিষ্ট্যটা আমরা একটু জানি। মাইটোসিসের বৈশিষ্ট্য ক্ষেত্রে দেখি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হবে। মাইটোকোষ বিভাজনের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার লম্ব বিভাগে ভাগ হয়ে যাবে এবং কাছাকাছি মেরুতে চলে যাবে ক্রোমোজোমগুলো। ফলে ক্রোমোজোমের সংখ্যা ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে, সমান থাকে। এই মাইটোসিসকে এই জন্য বলা হয় ইকুয়েশনাল, অর্থাৎ এরা সংখ্যায় সমান থাকে বলে এদেরকে আরেক নাম দেওয়া হয়েছে ইকুয়েশনাল সমীকরণ। প্রতিটি ক্রোমোজোম লম্বভাবে বিভক্ত দুটি ক্রোমাটিড তৈরি করে অপত্য ক্রোমোজোম হিসেবে দুটি অপত্য নিউক্লিয়াসে প্রবেশ করে কাজে অপত্য কোষ দুটি সর্বতভাবে সমগুণ সম্পন্ন হবে, অর্থাৎ যে দুটি কোষের সৃষ্টি হবে এরা সব দিক থেকে মাতৃকোষের প্রায় সমগুণ সম্পন্ন হবে। তাহলে এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃ ক্রোমোজোম সংখ্যারও সমান থাকে। এবার এই প্রক্রিয়াটা আমরা একটু দেখি।
তাহলে মাইটোসিসের এই কোষ বিভাজনতে আমরা ডিএনএ রেপ্লিকেশনতে আমরা দেখি যেখানে ক্রোমোজোমগুলি প্রথমে জোড়ায় জোড়ায় অবস্থান গ্রহণ করলো, তারপর তারা নিকটবর্তী মেরুর দিকে চলে গেল, নিকটবর্তী মেরুর দিকে গেল, গিয়ে দেখা গেল অনেকটা এদের মধ্যে একটু ইন্টারচেঞ্জ হয়ে গেছে। ইন্টারচেঞ্জের ফলে তারা জোড়ায় জোড়ায় অবস্থান গ্রহণ করে তখন দুটি অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে এই দুটো অপত্য কোষ মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন, অর্থাৎ মাতৃকোষের যে দুটো ক্রোমোজোম থাকে একইভাবে এরকম একই গুণ সম্পন্ন দেখতে পাই, যার ফলে এটাকে বলা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কোথায় করবে? তাহলে এটা উন্নত উদ্ভিদ বা প্রাণীর দেহ কোষে করবে মাইটোসিস প্রক্রিয়া হয়। উদ্ভিদের বর্ধনশীল অর্থাৎ কাণ্ডমূল, কাণ্ডমুকুল, ভ্রূমূল, ভ্রূমকুল, পুষ্পমুকুল, বর্ধনশীল পাতা ইত্যাদি ভাবের টিস্যু, যে জায়গায় ভাবের টিস্যু এই যে অঞ্চলে বিভাজিত হবে। প্রাণীর স্নায়ুকোষ, পেশিকোষ, লোহিত রক্তকণিকা চাপ সকল কোষের বিভাজিত হয়। জননাঙ্গের গঠন এবং বৃদ্ধির ক্ষেত্রে এর বিরাট ভূমিকা আছে। জীবদের অঙ্গের বিকাশে বিভাজনের ফলে ঘটে থাকে। দুইটা টার্ম এখানে ব্যবহার করছিলাম, একটা সাইটোকাইনেসিস, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা জানা আছে, এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। দুইটার তুলনামূলক একটা পার্থক্য দেখি। ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে আমরা জানি এই পদ্ধতি কোষের নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, বিপরীত দিক থেকে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। ক্যারিওকাইনেসিসটা জটিল পদ্ধতি এবং দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে, আর সাইটোকাইনেসিসটা হচ্ছে সহজ সরল পদ্ধতিতে কম সময়ের প্রয়োজন হয়। ক্যারিওকাইনেসিসটাকে 5টি পদ্ধতিতে বা 5টি দশায় ভাগ করা হচ্ছে, যেটাকে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আর সাইটোকাইনেসিসের ক্ষেত্রে কোনো রকম দশা আমরা দেখি না। নিউক্লিয়াস, ক্যারিওকাইনেসিস ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করবে, আবার সাইটোপ্লাজমটা সমান দুটি ভাগে ভাগ হয়ে থাকে। নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পাবে এবং সাইটোকাইনেসিসের ক্ষেত্রে কোষের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে ক্যারিওকাইনেসিসটা অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনটা সাইটোপ্লাজমের আগে ঘটবে, অর্থাৎ সাইটোকাইনেসিসটা ক্যারিওকাইনেসিসের পরে সংঘটিত হয়। এই প্রক্রিয়াটা আমরা আরেকটু করে দেখাতে পারি। মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের ভূমিকা একটু বেশি, বেশি হচ্ছে এর মধ্যে 5টা পর্যায়ে ভাগ হয়ে আছে, যেমন প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। যার জন্য প্রথম দিকে এটার শুধু নাম হয়ে গেছিল ক্যারিওকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়ার ভূমিকাটাই এখানে মুখ্য। এই কারণে এটা প্রথম অবস্থায় নাম দেওয়া হয়েছিল ক্যারিওকাইনেসিস সেল ডিভিশন।
এখানে একটা কথা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোটিক ডিভিশন। এখানে দুই ধরনের প্রোটিন কাজ করবে, প্রোটিন কাইনেজ এবং সাইক্লিন। প্রোটিন কাজ করবে, একটা প্রোটিন কাইনেজ, একটা প্রোটিন সাইক্লিন। কোষচক্রে এগুলির যে পরিমাণ বৃদ্ধি থাকবে তা থাকে বেশি, এগুলি নিষ্ক্রিয় হয়ে থাকলে এবং প্রোটিনের যদি সেল ডিভিশন পর্যায়ে কোনো চলতে থাকে, ধারাবাহিকতা ব্যাহত হয় এবং কখনো অনিয়ন্ত্রিত মাইটোসিস উদ্ভব ঘটে, বিভিন্ন প্যাপিলোমা ভাইরাসের দ্বারা ক্যান্সার রোগের সৃষ্টি হবে। একইভাবে এই ধরনের অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে টিউমার এবং টিউমার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা এ পর্যন্ত দুইটা সেল ডিভিশন আলাপ করলাম, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে অ্যামাইটোসিস। তাহলে এই দুইটার মধ্যে যদি একটু তুলনামূলক পার্থক্য দেখি, সেটা দেখবেন অ্যামাইটোসিস ক্ষেত্রে একটি সরল প্রকৃতির কোষ বিভাজন, এর কোনো দশা নেই। কিন্তু মাইটোসিস সেল ডিভিশন জটিল প্রক্রিয়ায় এর বিভিন্ন দশা আমরা দেখতে পাই। তাহলে মাইটোসিস সেল ডিভিশন, অ্যামাইটোসিস এভাবে নিউক্লিয়াসে সরাসরি বিভাজিত হয়, আর মাইটোসিস সেল ডিভিশন নিউক্লিয়াসের পাশাপাশি এর বিভিন্ন দশার মাধ্যমে পরিলক্ষিত হয়। অ্যামাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একত্রে বিভাজিত হয়। মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস 5টা ধাপে বিভাজিত হয়, পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়। অ্যামাইটোসিসকে বলা হবে প্রত্যক্ষ বিভাজন, মাইটোসিসকে বলা হবে পরোক্ষ বিভাজন। অ্যামাইটোসিস সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীতে লক্ষ্য করা যায়, আর উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীতে আমরা মাইটোসিস কোষ বিভাজন দেখতে পাই। এরপর আমরা চলে আসি 3 নম্বর সেল ডিভিশন। মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিসের আরেক নাম হচ্ছে হ্রাসমূলক সেল ডিভিশন, অর্থাৎ এখানে সংখ্যা কমে যাবে। তাহলে মিয়োসিস কোষ বিভাজনটা আমরা দেখেছি এক বিষয়ের কোষ বিভাজন, এখন মাত্র হচ্ছে নিউক্লিয়াস উপর্যুপরি দুবার। আগের ক্ষেত্রে আমরা দেখছি নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়েছে, আর এখানে নিউক্লিয়াস উপর্যুপরি দুবার বিভাজিত হলে ক্রোমোজোমের বিভাজন ঘটবে মাত্র একবার। এর ফলে অপ্রত্যক্ষ ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, এবং এর ফলে এই যে অর্ধেক হয়ে যে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, এর জন্য এর নাম হয়ে গেছে বিভাজনমূলক বা হ্রাসমূলক বিভাজন। গ্রেগরি সর্বপ্রথম গোলকিমির থেকে জননকে লক্ষ্য করেন। স্ট্রাসবার্গার সপুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষ, এর উল্লেখ যে সেই সেল ডিভিশন শুধু জনন মাতৃকোষে সবচেয়ে বেশি দেখা যাবে, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে এইটা সবচেয়ে বেশি দেখা যায়। এটা হচ্ছে পরাগধানী এবং ডিম্বকের মধ্যে, আর প্রাণীর ক্ষেত্রে দেখা যাবে যে প্রাণীর অঙ্গ শুক্রাশয় এবং ডিম্বাশয়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে পরাগধানী এবং ডিম্বাশয়, আর প্রাণীর পরাগধানী এবং ডিম্বকের মধ্যে, প্রাণীর ক্ষেত্রে শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে পরিলক্ষিত হবে। নিম্নশ্রেণীর জীবের কখনো কখনো এটা মধ্যে দেখা যায়। তাহলে মিয়োসিসটা আমরা যেটা জানলাম, এটা হচ্ছে সাইটোপ্লাজমের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে যাবে। তাহলে এবং এটা ঘটবে ডিপ্লয়েড জীবে এবং 2L জাইগোট থেকে বিভাজনটা শুরু। ডিপ্লয়েড জিওমিওসিস গ্যামেট গঠনের ঠিক শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপাদনের হয় বা ডিম্বাণু হতে ডিম্বাণু হয়, এই প্রকার বিষয়কে, অর্থাৎ যেখানে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয় এবং ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হবে। এই জন্য এটি বলা হবে মিয়োসিস অফ টার্মিনাল মিয়োসিস বলা হবে। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে মিয়োসিস পরাগধানীর মধ্যে মাইক্রোস্পোর বা পুনরুৎ গঠনের সময় এবং ডিম্বাশয়ের মধ্যে মেগাস্পোর বিস্তারের সময়টা হয়ে থাকে। তাহলে মিয়োসিসের বৈশিষ্ট্য যেন জনন মাতৃকোষের নিউক্লিয়াস মিয়োসিস, অর্থাৎ জন্ম মাত্র 2L ডিপ্লয়েড পর্যায়ে। আর মিয়োসিস সবসময় হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সিনাপসিস ঘটে, অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোম জোড়ায় জোড়া অবস্থান গ্রহণ করবে। এখানে কাইজমা বা ক্রসিং ওভার হবে, এর ফলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বিভিন্ন অংশের বিনিময় ঘটে, এবং এর ফলে কিন্তু উদ্ভিদ জগৎ প্রাণী জগতের যত ভেরিয়েশন আমরা দেখতে পাই। ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটবে, এবং একটি ডিপ্লয়েড কোষ থেকে 4টি হ্যাপ্লয়েড, একটি ডিপ্লয়েড কোষ থেকে 4টি হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হবে। ডিপ্লয়েড সাধারণত আমরা এইভাবে চিনি।
কেন্দ্র। মিয়োসিস ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখে সেটা হচ্ছে ক্রসিং ওভার। আমরা ক্রসিং ওভার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। মিয়োসিস পরিবারের প্রথমে প্রোফেজ এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমোজোমের মধ্যে যে অংশের বিনিময় করবে তাকে নন ক্রস, তারই নাম হবে ক্রসিং ওভার। ক্রসিং ওভার ফলে ক্রোমোজোমের জিনসের মূল বিন্যাসের পরিবর্তন ঘটে এবং জিনের মধ্যে নতুন সমন্বয় বা রিকম্বিনেশন ঘটে এবং এর ফলে ক্রসিং এক ব্যাখ্যাত করতে পারে। হান্ট মর্গান ভুট্টার উদ্ভিদের ক্ষেত্রে ক্রসিং ওভারটা প্রথমে লক্ষ্য করেন। তাহলে ছবিটা আমরা দেখে বোঝার চেষ্টা করি। তাহলে আমরা দেখলাম দুটো ক্রোম আছে। প্রথমত তারা জোড়ায় জোড়া অবস্থা গ্রহণ করবো। এই জোড়া জোড়া অবস্থাকে তারা অর্ডারের সাথে ক্রস এক্স অ্যাক্সিসের সৃষ্টি করে যেটাকে বলা হয় কায়াজমা। এখানে বিভিন্ন অংশে ভেঙে গিয়ে এখানে দুইটা ধরনের এনজাইম কাজ করা হচ্ছে। একটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এবং লাইগেজ। এন্ডোনিউক্লিয়াস কি করে, ভেঙে ফেলে, লাইগেজ জোড়া লাগে, অর্থাৎ একটা অংশ ভেঙে গিয়ে আরেকটা অংশের সাথে জোড়া লাগলো। এই প্রক্রিয়ার ফলে নতুন যে আমরা ক্রোমোজোম পাচ্ছি তার মধ্যে দেখা গেল যে এদের মধ্যে
চরিত্রিক বিন্যাস ঘটেছে, অর্থাৎ এক্সচেঞ্জ বা ঘটেছে, এবং এই প্রক্রিয়াটি হচ্ছে ক্রসিং। তাহলে আমরা দেখি মিওসিস প্রথম পর্যায়ে যাই হচ্ছে উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের পারস্পরিক আকর্ষণ করে সামনে জোড়া বাঁধে এবং সিনাপসিস এবং প্রতি জোড়াকে বলা হবে বাইভ্যালেন্ট। প্যাকাইটিন পর্যায়ে বাইভ্যালেন্ট প্রত্যেক কোষের জন্য লম্বভাবে বিভক্ত হয়ে সিস্টার ক্রোমাটিড গঠন করে এবং 4টি ক্রোমাটিডের সৃষ্টি তাকে বলা হবে টেট্রা। বাইভ্যালেন্ট ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শক্তির আবির্ভাব পরস্পর একটু দূরে সরে গিয়ে তারা পরস্পর ক্রোমোজোমের বিনিময় ঘটবে এবং এক্সের মতো সৃষ্টি করবে, যেটাকে বলা হবে কায়াজম। কায়াজম অংশগুলি নিউক্লিয়ার এনজাইমের পুরো ভেঙে যাবে লাইগেজের সাহায্যে, আবার জোড়া লাগবে, ফলে মোটামুটি ভাঙা অংশ একটা ভাঙা অংশ আরেকটা ভাঙা অংশতে জোড়া লাগবে, ফলে এটা কি হলো যুক্ত হবে। এর নামে হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার সম্পন্ন হয় বলে কাজ বা ক্রমশ ক্রোমাটিক প্রান্তিক চলে যায় এবং প্রান্তিকরণ ঘটে। ক্রসিং ওভারের মাধ্যমে ক্রোমাটিক অংশের বিনিময় ফলে জিনেরও বিনিময় ঘটে এবং চারিত্রিক বৈশিষ্ট্যেরও বিনিময় ঘটে। তাহলে ক্রসিং ওভারের গুরুত্বটা কি? এই জিনের বিনিময় ঘটছে এবং ক্রসিং ওভার হচ্ছে এবং জিনের বিনিময় ঘটছে নতুন বিন্যাস এবং উদ্ভিদের একই প্রজাতির মধ্যে অনেক ধরনের ভেরিয়েশন আমরা দেখতে পাই। তারপর জিনগত ভেরিয়েশন আমরা পাই, বৈশিষ্ট্যগত ভেরিয়েশনটা আমরা দেখতে পাই। জিনগত প্রধান ফলে সৃষ্টির বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে এবং এর ফলে পর্যায়ক্রমে কয়েকশো বছর কয়েকশো থেকে কয়েক হাজার বছর পর আমরা এই বিবর্তন দিকটা দেখতে পাই, বিবর্তন হচ্ছে এবং ফসলি উদ্ভিদের এভাবেই কিন্তু উন্নতি সাধন করা হচ্ছে। ফসল উদ্ভিদের আমরা ভেরিয়েশন ঘটাচ্ছি, উন্নত ফসল তৈরি করার চেষ্টা করছি, ভিটামিন সমৃদ্ধ ফসল করার চেষ্টা করছি। আর প্রজনন বিদ্যায় একটা যথেষ্ট পরিবর্তন আসছে। একইভাবে ক্রোমোজোমাল ম্যাপ তৈরি হচ্ছে, ক্রসওভারের নির্ণয় ক্রোমোজোম জিন অবস্থান নির্ণয় ক্রোমোজোমাল ম্যাপ তৈরি হচ্ছে। একইভাবে জেনেটিক ম্যাপও তৈরি হচ্ছে, অর্থাৎ শতভাগে জেনেটিক ম্যাপ তৈরি করা হয়, ফলে প্রতি জিনের আপেক্ষ অবস্থান দূরত্ব এবং নির্মূল করা হয়। তাহলে এটি আমরা জানলাম ক্রসিং ওভারটা কি, এর ফলে পরবর্তীতে আমরা মিউজিক সম্পর্কে আবার যখন একটু করবো তখন আবার ক্রসিং ওভারটা আমাদের যথেষ্ট প্রয়োজন পড়বে বলেই আমরা ক্রসিং ওভারটা আগে করে নিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমাদের সবাইকে ধন্যবাদ। বাসায় থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।